সেই ক্লাইমেট এটা অনেক সময় দেশের ভিতরেও এক মাইগ্রেশন হয়, বরিশালের লোক দেশের ভিতরে ইন্টারনাল মাইগ্রেশন বেশি হয়, এখানে ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, এটা ইজ ডিসপ্লেসমেন্ট। এটা সেই জায়গাটা এই ফোরামে বা এই জায়গায় আলোচনার মধ্যে এসেছে কিনা, বা সেটাকে কিভাবে চিহ্নিত করা হয়েছে? এটাও তো আলোচনার মধ্যে আছে, এটা এজেন্ডাই আছে এর ভিতরে। ডিসপ্লেসমেন্ট, ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট বা ক্লাইমেট মাইগ্রেন্টস এর ব্যাপারগুলো এর ভিতরে আছে অবশ্যই। এটা সে যে ক্রাইসিস, এটা এক ধরনের ক্রাইসিস। হ্যাঁ, ক্রাইসিসের মধ্যে যে মাইগ্রেশনটা সম্পাদিত হবে তার অধিকারটাও কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। যে বিপদগ্রস্ত একটা মানুষ, আয়লায় ক্ষতিগ্রস্ত একটা মানুষ এক জেলা থেকে আরেক জেলায় গেল, এটা সোশ্যাল ইনক্লুশন, এই বিষয়গুলোই আপনার প্রাধান্য পেয়েছে এই জায়গায়। তবে তাদের অধিকার আছে যে সেটা আপনার স্বীকৃত হয়েছে, এখানটায় আলোচিত হয়েছে। তবে এর আগের যে জিএফএমডি গুলো, সেখানে কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড মাইগ্রেশন এইটাকে অতটা গুরুত্ব দেওয়া হয় নাই বলে সিভিল সমাজের তরফ থেকে যে দাবিটা গেছে গ্লোবাল ফোরামে, সেটা কিন্তু এটাই ছিল যে এই ক্লাইমেট চেঞ্জ মাইগ্রেশনটাকে আরো উপরে নিয়ে আসা হোক, আলোচনায় আরো বেশি সময় এবং আরো বেশি গুরুত্ব দেওয়া হোক, এটা দাবি করা হয়েছে। এবং দু তিনটা বিষয় কিন্তু এখানে কনক্লুশনে মানে যেটা তাদেরকে প্রেজেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের মতন অ্যাগ্রো বেসড যে ইকোনমিগুলো, সেইগুলোতে মানে এগ্রিকালচারে অভিনবত্ব এনে এদের ওইখানে টিকে থাকার যে অ্যাডাপ্টেশন, সেইটাকে ইনোভেশন দিয়ে করতে হবে। বাট অ্যাট দি সেম টাইম কেউ যদি মাইগ্রেট করে তাহলে, এবং মাইগ্রেট করে সে যদি রেমিটেন্স পাঠিয়ে ওই জায়গায় তার থাকার, পরিবারের থাকার সুযোগ তৈরি করে, তাহলে ক্লাইমেট চেঞ্জ মাইগ্রেশনটাকে খারাপ হিসেবে শুধু না দেখে এটাকে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনের একটা পদক্ষেপ হিসেবে দেখতে হবে, এটাকে নেগেটিভলি দেখা যাবে না। আমরা শেষ করব আরেকটি প্রসঙ্গে আলোচনা করে, সেটি হচ্ছে আপনি শুরুতে বলেছিলেন ব্রেক্সিটের কথা, আপনি বলেছিলেন ট্রাম্পের, আমেরিকার নির্বাচনে ট্রাম্পের জয়ের কথা, তারপরে ধরেন মধ্যপ্রাচ্যের একের পর এক যুদ্ধ এবং এখন সিরিয়ার যে গৃহযুদ্ধ পরিস্থিতি, সেগুলো মিলিয়ে যে একটা গ্লোবাল সিনারিওতে এক ধরনের পরিবর্তন আসছে, সেটাতে আমরা আগামীতে পৃথিবীর রূপ কিরকম দাঁড়াবে সেটি নিয়ে নিশ্চয়ই এই বিষয়ের বিশেষজ্ঞরা, সরকারি এবং সিভিল সোসাইটি দুই পর্যায়ে কথা হয়েছে। সেটিতে আপনারা কি দেখছেন, ভবিষ্যৎ, পৃথিবীর ভবিষ্যৎ কি? এই মুহূর্তে তো খুব একটা কনজারভেটিভ একটা সময় যাচ্ছে, আমরা পার হচ্ছি, কিন্তু আমাদের ভুললে চলবে না এইরকম কনজারভেটিভ সময়ের মুখেই কিন্তু 60s পিস মুভমেন্ট দানা বেঁধেছিল, ভিয়েতনাম ওয়ারের এগেইনস্টে সব কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল। এখন সবাই একটা বলবো যে এক ধরনের শ্বাসরুদ্ধকর পরিবেশের দিকে কিন্তু এগুচ্ছি আমরা। কিন্তু এখানে থার্ড ফোর্স গুলো যেভাবে ডেভেলপ করছে, আমেরিকান ইলেকশনে 3 থেকে 4% ভোট কিন্তু পেয়েছে গ্রিন, তাই না? তো এই যে ব্যাপারগুলো, অন্যদিকে আবার আরেক ধরনের যে একটা থার্ড পার্টি ডেভেলপ করার সম্ভাবনা তৈরি করতে চাচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কারণ তারা মনে করছে এই দুটো পার্টির ভেতরে কথায় যতই তফাৎ থাকুক, কাজে সেই রকম তফাৎ আর তৈরি হচ্ছে না, দুটোই একটা রাইট থেকে সেন্টারে আসছে আর একটা লেফট থেকে সেন্টারে যাচ্ছে। তো এই জিনিসগুলোতে বীতশ্রদ্ধ কিন্তু সবাই, এই যে ব্রেক্সিটে ভোট দেয়া বীতশ্রদ্ধ, কিন্তু আসলে ইমিগ্রেশন নিয়ে বিষয়টাকে ওরা খেলেছে, কিন্তু বীতশ্রদ্ধ এই কারণে যে তাদের বড়লোকরাই বড়লোক হচ্ছে, যারা এই সমস্ত মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি করছে, সরকার আবার তাদেরকেই টাকা পয়সা দিচ্ছে, আর সাধারণ মানুষের অবস্থা নিচেই নামছে। তো সেক্ষেত্রে এক ধরনের মানে কি বলবো, ডিসস্যাটিসফ্যাকশন উইথ দি কারেন্ট গ্লোবাল সিস্টেম, এটা কিন্তু খুব স্ট্রং হচ্ছে, এবং এটারই ওই ধরনের একটা মুভমেন্ট আমরা পাবো, অবশ্যই পাবো। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং দেখা যাচ্ছে যে ইউএনএইচসিআর এর হিসাবে পৃথিবীর যত উদ্বাস্তু তার অর্ধেকেরও বেশি, 56%কে আশ্রয় দিচ্ছে 10টি নিম্ন আয়ের দেশ, সকল উন্নত দেশ না। যেমন ধরেন জর্ডান 64 লাখ মানুষের দেশ, সেখানে 27 লাখ উদ্বাস্তু। তুরস্ক 25 লাখ উদ্বাস্তু সেখানে আশ্রয় পেয়েছে, পাকিস্তান 16 লাখ, লেবানন 15 লাখ, ইরান প্রায় 10 লাখ, ইথিওপিয়া 7 লাখ, কেনিয়া 5.5 লাখ। এই যে মানে আমরা দেখছি যে ওই যে একটু আগে বলছিলেন আপনি যে কক্সবাজারের সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, সে নিজে হয়তো কম খায়, কিন্তু তারপরেও তার খাবার থেকে অর্ধেক সে একজন আশ্রয় প্রার্থীকে দিচ্ছে। উন্নত দেশ ইউরোপ আমরা দেখেছি, জার্মানি বিশেষ করে এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বেশ কিছু দেশ সিরিয়ান শরণার্থীদেরকে গত বছর তারা আশ্রয় দিয়েছে এবং একটা বড়, কিন্তু এর বাইরে তো খুব একটা না, উল্টা পলিসি করেছে, থার্ড পার্টি সেটেলমেন্ট হতে দিবে না তারা, থার্ড কান্ট্রি। মানে তুমি যদি, তোমাকে রেফিউজি আমি তখনই বলবো, তুমি যদি জাস্ট বর্ডার ক্রস করে আমার এখানে আসো তাহলে তুমি রেফিউজি। তুমি যদি আজকে রোহিঙ্গা হয়ে বাংলাদেশ পার হয়ে তুমি যদি আজকে আমার কাছে 2টা রাষ্ট্র দিয়ে আসো, তাহলে তুমি রেফিউজি না।
না এখন এই যে- সিরিয়া থেকে তো গ্রিসে যাচ্ছে ওরা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওরা গ্রিসের জন্য উদ্বাস্তু, তার পাশের দেশের জন্য উদ্বাস্তু। এই ধরনের কনজারভেটিভ নীতি তারা মানে ইয়ে করতে চাচ্ছে, তবে এখন একটু চুপ আছে। কিন্তু এই নীতিটা সবার আমাদের খালি বলবে তুমি রোহিঙ্গা নাও না কেন, আমি বলি তুমি আমাদের বলার অধিকার আছে আমার দেশে। কিন্তু এই যে দাতা রাষ্ট্রগুলো যখন এসে আমার সরকারকে বলেন, তখন কিন্তু আমার খুব অবাক লাগে, তোমরা নিজেদের কোনো রেসপন্সিবিলিটি পালন করছো না, কিন্তু আমার রাষ্ট্রের উপরে তুমি কিন্তু জোর ঠিকই করছো। জাভেদ আহমেদ, এই জায়গাটাতে আমরা আমাদের সরকারের তরফ থেকে উন্নত দেশগুলির প্রতি এরকম কোনো দাবি বা চাপ প্রয়োগ করতে পারি কিনা যে আমাদের একার দায়িত্ব না? না না, অবশ্যই তো এই কথা তো তুলে আনতেই হবে আমাদেরকে যে অভিবাসীদের অধিকার এটা 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 সুরক্ষা দিতে হবে, অভিবাসীদের যে অধিকারটা আছে এটাকে নিশ্চিত করতে হবে। তারপরে আমরা তো প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কার আমাদের না বিশ্বব্যাপী, তো এই মাইগ্রেন্ট ওয়ার্কার সবখানে গিয়েই সব ধরনের সুযোগ সুবিধা যেন পায়। এবং আমরা যে কথাটা এবারে খুব বেশি জোর করে বলেছি যে আপনার সামাজিক যে একটা ইন্টিগ্রেশন, যে সোসাইটিতে আমি কাজ করতে যাচ্ছি ওই সোসাইটিতে গিয়ে আমি ডিসইন্টিগ্রেটেড না, আমি ইন্টিগ্রেটেড থাকতে চাই ওই সোসাইটিতে, এটা নিশ্চিত করতে হবে, এটা আমার অধিকারের ব্যাপার। এই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়েছে। একই রকম ভাবে ওটাও দেখতে হবে যারা আপনার এই ক্লাইমেট রিফিউজি কিংবা আপনার পলিটিক্যাল রিফিউজি, তারাও গিয়ে যেন আপনার সম অধিকার পায়। এটাও তো এটা একটা বিশ্বে আলোচনা বিষয় হতেই পারে এটা। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একদমই শেষ। জাভেদ আহমেদ এবং ডক্টর তাসনিম, প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এই অনুষ্ঠান দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।